আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস ল্যাটিস শক্তি অথবা ল্যাটিস এনার্জি এটি নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রথমে হচ্ছে এই ল্যাটিস শক্তি কাকে বলে এবং ল্যাটিস শক্তির বিভিন্ন ক্রম সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখানে আমাদের হোয়াইট বোর্ডে যে কথাগুলো লিখে রেখেছি সেগুলো একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসছে ল্যাটিস শক্তি। প্রথমে আমরা একটু জানি যে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি কী জিনিস। ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তি ল্যাটিস শক্তি হলো যখন এক মোল আয়নিক ল্যাটিস আয়নিক ল্যাটিস এর গ্যাসীয় উপাদান হতে গঠন করার সময় যে পরিমাণ শক্তি নির্গত অথবা বিমুক্ত হয় সে পরিমাণ শক্তিকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস শক্তি বলে। এটা আমি এভাবে লিখলাম যে যখন এক মোল আয়নিক ল্যাটিস এর গ্যাসীয় উপাদান হতে গঠন করার সময় যে পরিমাণ শক্তি নির্গত বা রিলিজড অথবা বিমুক্ত হয় সেই পরিমাণ শক্তিকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস শক্তি বলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটি ধনাত্মকধর্মী আধান যখন একে অপরের নিকট আছে তখন সেখান থেকে শক্তি রিলিজড হয়। আমরা একটু ব্যাখ্যা করব পরে। এর আগে এটার সংজ্ঞাটাকে অন্যভাবেও দেওয়া যায়। সেটা হচ্ছে যে একটু যদি আমরা অন্যভাবে দেই সংজ্ঞাটা, যে এক মোল আয়নিক ল্যাটিসকে ভেঙে এর গ্যাসীয় উপাদানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস এনথালপি বলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক মোল আয়নিক ল্যাটিসকে ভেঙে তার গ্যাসীয় উপাদানে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস শক্তি বলে। তাহলে আমরা অন্যভাবে সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি যে এক মোল আয়নিক ল্যাটিসকে ভেঙে তার গ্যাসীয় উপাদানে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস শক্তি বলে। যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি, যেমন একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। আমরা বলছি যখন এক মোল আয়নিক ল্যাটিস এর গ্যাসীয় উপাদান, এখানে কিন্তু বলা আছে গ্যাসীয় উপাদান, সুতরাং এটা গ্যাসীয় স্টেটে থাকতে হবে। দেন আরেকটা উপাদান যদি আমি নেই ক্লোরিন মাইনাস আয়ন, দ্যাট ইজ হচ্ছে এটা গ্যাসীয় অবস্থায়। এ দুটো মিলে আমার উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইডের একটি ল্যাটিস, এটা 1 মোল। এই অবস্থায়
এটা যতটুকু শক্তি রিলিজ করবে বা যতটুকু শক্তি আমার দরকার হবে এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে, অথবা বিপরীতভাবে যদি আমি একসাথে দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি, এটাকে ভেঙে তার গ্যাসীয় উপাদান সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই উপাদানে পরিণত করতে এখানে যতটুকু শক্তির আমার দরকার হবে, এখানে যতটুকু শক্তি রিলিজড হবে অথবা এখানে যতটুকু শক্তির প্রয়োজন হবে সেই পরিমাণ শক্তিকেই আমরা বলবো ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস এনথালপি। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু গ্যাসীয় স্টেটে নিতে হবে, এটা কিন্তু গ্যাসীয় স্টেটে নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা আমাদের ক্লিয়ার হবে না। তাহলে যখন 1 মোল আয়নিক ল্যাটিস এর গ্যাসীয় উপাদান হতে গঠন করার সময় যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় অথবা নির্গত হয় সে পরিমাণ শক্তিকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস শক্তি বলে। 1 মোল আয়নিক, অথবা এটাকে এভাবে বলা যায় যে 1 মোল আয়নিক ল্যাটিসকে ভেঙে তার গ্যাসীয় উপাদানে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে ওই আয়নিক ল্যাটিসের ল্যাটিস শক্তি বলে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের নোট ডাউন করতে হবে, দুটি বিপরীতধর্মী আদান যখন পরস্পরের সন্নিকটে আসে এবং বন্ধন গঠন করে তখন সেখান থেকে শক্তি রিলিজড হয়, সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, রিলিজড হয়, মানে সেখান থেকে শক্তি বিমুক্ত হয়। সুতরাং আমরা এই কথাটাও পয়েন্ট আকারে লিখতে পারি যে দুটি বিপরীতধর্মী আদান যখন পরস্পরের নিকটে কী হয় কাছে আসে তখন সেখান থেকে শক্তি রিলিজড হয়। এবং আরেকটা জিনিস আমরা একটু বুঝবো যে এই যে ল্যাটিস শক্তি, কোনো একটা যৌগের ল্যাটিস শক্তি যত বেশি হবে ওই যৌগটার স্থায়িত্ব তত বেশি হবে, ওই যৌগটার স্ট্যাবিলিটি তত বেশি হবে। তাহলে ল্যাটিস শক্তি যত বেশি হবে কোনো একটা যৌগের, ওই যৌগের স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব তত বেশি। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা ল্যাটিস শক্তি নিয়ে আলোচনা করবো। এবং ল্যাটিস সম্পর্কে আমাদের ধারণা অনেক আগের থেকেই বিভিন্নভাবে আমরা পড়ে আসছি, যেমন সোডিয়াম ক্লোরাইডের গঠন কী, হ্যাঁ এটা একটা স্পটিক আকারে আমরা দেখছি যে ক্রিস্টালাইন শেপ এরা গঠন করে, সেখানে একটা ল্যাটিস গঠন করে, সেই ল্যাটিস থেকে যে এনার্জিটা আমরা পাচ্ছি সেই এনার্জিটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জিটা একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে ল্যাটিস শক্তি, এই সূত্রটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, এটা হচ্ছে আধানের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে আধানের আকার, এই সূত্রটা আমাদের কিন্তু এখানে নোট ডাউন করে রাখতে হবে যে এখানে আমাদের এটা নোট ডাউন করে রাখতে হবে ল্যাটিস শক্তিটা হচ্ছে আদানের পরিমাণ এর সমানুপাতিক এবং আধানের আকারের ব্যস্ত অনুপাতিক, এটা আমাদের একটু নোট ডাউন করতে হবে। আমরা এখন একের পর এক এগুলো একটু ব্যাখ্যা দিব যে কীভাবে আধানের পরিমাণের সমানুপাতিক এবং আদানের আকারের ব্যস্ত অনুপাতিক। এটা হচ্ছে আমাদের ল্যাটিস শক্তি। ল্যাটিস এনার্জি হচ্ছে আদানের পরিমাণের সমানুপাতিক এবং আদানের আকারের ব্যস্ত অনুপাতিক। এখানে আরেকটু কথা বলে রাখতে হবে যে কোনো একটা যৌগের মধ্যে আদানের আকার যত বেশি হবে ল্যাটিস শক্তি তত কম হবে, আদানের আকার যত ছোট হবে ল্যাটিস শক্তি তত বেশি হবে, আদানের পরিমাণ যত বাড়বে ল্যাটিস শক্তির পরিমাণ তত বাড়বে, আদানের পরিমাণ যত কমবে ল্যাটিস শক্তির পরিমাণ তত কমবে। এই সূত্রটা দিয়ে আমরা অনেক কিছুর ব্যাখ্যা এখানে করতে পারবো। তো আমরা একে একে ব্যাখ্যাগুলো আসছি। সেটা হলো আমরা একটু ব্যাখ্যা দিয়ে নেই যে সেটা এইভাবে যদি বলি যে কোনো একটা যৌগে অ্যানায়নের আকার যত ছোট হবে ওই যৌগের ল্যাটিস শক্তি তত বেশি হবে। অপরদিকে কোনো একটা যৌগে ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বাড়বে, ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বাড়বে সেক্ষেত্রে ওই ল্যাটিস শক্তির পরিমাণ তত বাড়বে। কথাটা একটু ক্লিয়ার করার জন্য আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি এখানে। প্রথমে আসতেছি ল্যাটিস এনথালপির এখানে একটা ক্রম দেওয়া আছে, যেমন এখানে লিথিয়াম ক্লোরাইড, এখানে দেওয়া আছে লিথিয়াম ক্লোরাইড, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে পটাশিয়াম ক্লোরাইড এবং এখানে আছে রুবিডিয়াম ক্লোরাইড। ইন্টারেস্টিং ব্যাপার, আমাকে বলল যে এই যে লবণগুলো দেওয়া আছে সেই লবণগুলোর শক্তির ক্রম লিখো, ল্যাটিস শক্তির ক্রমটা লিখো। কীভাবে ল্যাটিস শক্তির ক্রম লিখব? তো আমরা সূত্রটাই যদি একটু ব্যাখ্যা করি তারপরে আমরা একটু এটা ক্রমটা ডিফাইন করবো। এখানে লিথিয়াম এটা ধনাত্মক আয়ন, ক্লোরিন ঋণাত্মক আয়ন, একটা সিঙ্গেল প্লাস, যেহেতু লিথিয়াম হচ্ছে গ্রুপ 1-এর সদস্য, সোডিয়াম এটা প্লাস, ক্লোরিন মাইনাস,
পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, রুবিডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে এখানে প্রত্যেকে হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত। লিথিয়াম প্লাস ধনাত্মক আদানে, সোডিয়াম প্লাস ধনাত্মক আদানে, পটাশিয়াম ধনাত্মক আদানে, রুবিডিয়াম ধনাত্মক আদানে চার্জিত। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ক্লোরিন এখানে কমন একটা আয়ন আছে, ক্লোরিন 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 ক্লোরিন, প্রত্যেকটা যৌগের মধ্যে আমার ক্লোরিন আয়নটা আছে কমন। তাহলে এখানে চার্জের পরিমাণও সমান। কিভাবে চার্জের পরিমাণ সমান? এখানে এইটার চার্জের পরিমাণ 1, এটার চার্জের পরিমাণ 1, এটার চার্জের পরিমাণ 1, এটার চার্জের পরিমাণ 1, তাহলে চার্জের পরিমাণ সমান। এবং ধনাত্মক যে চার্জ ক্যাটায়ন তারও চার্জের পরিমাণ সমান, তারও চার্জের পরিমাণ সমান। তাহলে এক্ষেত্রে কি বুঝলাম? আমাকে বলছে ল্যাটিস শক্তিটা আদানের পরিমাণের সমানুপাতিক, বাট এখানে তো আদান সবগুলো সমান। আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নের চার্জও সমান, অ্যানায়নের চার্জও সমান। তাহলে প্রথম যে ফ্যাক্টরটা আমাদের আদানের পরিমাণ সমান, এখানে কিন্তু এটা কোনো ভ্যারি করে না। কারণ আমরা দেখছি যদি শুধু ক্যাটায়নকে নিয়ে আমি কাজ করি, তাহলে ক্যাটায়ন দেখতেছি এটারও চার্জ 1, এটারও চার্জ +1, এটারও চার্জ +1, এটারও চার্জ, সবগুলো সমান। যদি আমি অ্যানায়ন নিয়ে কাজ করি, অ্যানায়ন, এবং অ্যানায়ন তো এখানে শুধু কমন আয়ন দেওয়া আছে, সুতরাং এখানে আমরা ক্লোরিনটাকে বাদ দিয়ে জাস্ট এখন এগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ লিথিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলোর আদানের উপর বেসিস করে আমি এটার শক্তির ক্রমটা ডিফাইন করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে করি? যেমন এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর মৌল আমরা জানি সেটা হচ্ছে লিনা, কে, রুবি, শেষে ফেলেছে। আমাদের যে কোনো এখানে 3টা দেওয়া, এটা দেওয়া আছে, আমরা এই কয়টা নিয়ে ব্যাখ্যা করি। তো আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, যতই উপরের থেকে নিচের দিকে যাওয়া যায়, উপরের থেকে যখন আমি নিচের দিকে যাব, মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় মানে হলো তার আকার বৃদ্ধি পায়। যেমন এখানে সোডিয়ামের যদি আমি দেখি, এটার পারমাণবিক সংখ্যা 3 হয়, তাহলে 1s2 2s1, তাহলে এটার আকার হবে এরকম। সোডিয়ামের যদি 11 হয়, তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 দেন 3s1, তাহলে এটার আকার হচ্ছে জাস্ট এরকম। যদি পটাশিয়ামের 19 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6, এ হচ্ছে 10 18 দেন 4s1। তাহলে এটা যদি আমরা একটু দেখি, তাহলে এই প্রথম সেলে 2টো, তারপরে 8টা, এই প্রথম সেলে 2টা, তারপরে 8টা, তারপরে আবার প্রথম সেলে 2টা 8টা, তারপর আবার। তাহলে আমরা দেখতেছি যখন আমি গ্রুপ 1A উপর থেকে নিচের দিকে যাব, তাদের পারমাণবিক আকার, এখানে সে যদি একটা ইলেকট্রন ছেড়েও দেয় তাহলে তার যে আকার হবে, সেখানে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার যে আকার হবে, একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার যে আকার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 3টে ক্যাটায়ন, তাহলে 3টা ক্যাটায়নের আকার এখানে সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমার সূত্র বলতেছে যে আদানের আকার যত বেশি হবে তার ল্যাটিস শক্তি তত কম হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো? লিথিয়াম ক্লোরাইড, এটার আকার যেহেতু সবচেয়ে কম, ছোট, তাহলে এটা ল্যাটিস এনথালপি বেশি, তারপরে এটা ল্যাটিস এনথালপি, তারপরে এটা ল্যাটিস এনথালপি। আমরা আমাদের বইগুলোতে একটু ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই যে আমাদের যে সূত্রটা, এই সূত্রটা ব্যাখ্যা করলে আসলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এইভাবে প্রথম যেই শক্তির ক্রমটা আছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। দেন আমরা দ্বিতীয় ক্রমটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। এখানে দ্বিতীয় ক্রমটা কি আছে? দ্বিতীয় ক্রমটা যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে আছে লিথিয়াম ক্লোরাইড, তারপরে আছে সোডিয়াম ক্লোরাইড। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, আমাকে বলল এই 3টা যৌগের ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপির ক্রম অনুসারে তাদেরকে সাজাও। এখন এটা দুইভাবে হতে পারে, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। আমরা দেখি কিভাবে সাজাবো। প্রথমে আমরা যদি অ্যানালাইসিস করি, এখানে ম্যাগনেসিয়াম তার চার্জ হচ্ছে 2+, অক্সিজেন তার চার্জ হচ্ছে 2-, লিথিয়ামের চার্জ হচ্ছে অনলি প্লাস, ক্লোরিনের চার্জ হচ্ছে মাইনাস, সোডিয়ামের প্লাস অ্যান্ড ক্লোরিনের হচ্ছে মাইনাস। এখন আমরা যদি এই সূত্রটা অ্যানালাইসিস করি তাহলে কি বলতে পারছি? আমি দেখতেছি এখানে ম্যাগনেসিয়াম, যদি ধনাত্মক আদানগুলো নেই, এখানে ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে আমার 2+, লিথিয়ামের চার্জ হচ্ছে প্লাস, সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস। তাহলে আমি দেখতে পাচ্ছি প্লাস মানে +1 আছে এখানে, 1+1+। তাহলে যেহেতু ম্যাগনেসিয়ামের চার্জ এখানে বেশি, তাহলে আমার সূত্র বলতেছে যে কোনো একটা যৌগের আদানের পরিমাণ যখন বাড়বে তার ল্যাটিস শক্তি বাড়বে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের ল্যাটিস এনথালপি বেশি, অর্থাৎ ক্যাটায়ন যদি আমি অ্যানালাইসিস করি। দেন আসতেছি আমি হলো
আমি যদি এবার তাদের কি অ্যানালাইসিস করি, অ্যানায়ন যদি অ্যানালাইসিস করি, অ্যানায়নের চার্জও দেখতেছি। এখানে অ্যানায়নটা হচ্ছে অক্সিজেন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। এখানে অ্যানায়নটা যেহেতু অক্সিজেন, তাহলে তার চার্জ যেহেতু বেশি, তাহলে এই দুটোর চেয়ে তার ল্যাটিস শক্তিটা বেশি হবে। বাট আরেকটা ব্যাপার আছে, আমরা বলেছিলাম যে কোনো একটা যৌগের মধ্যে অ্যানায়নের আকার যার ছোট হবে তার ল্যাটিস এনথালপিটাও ছোট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের এখানে পারমাণবিক সংখ্যা 8, এখানে এটার হচ্ছে 17, তাহলে এটার পারমাণবিক আকার বড়। তাহলে এখানে দেখতেছি এই অক্সিজেনের যে পারমাণবিক আকারটা, এখানে ক্লোরিনের পারমাণবিক আকার এবং ক্লোরিনের আকার পারমাণবিক আকারের চেয়ে এখানে দুটো তো সমান, তাহলে এটা একটু ছোট। তাহলে যার অ্যানায়নের আকার যত ছোট হবে, যার অ্যানায়নের আকার যত ছোট হবে তার ল্যাটিস এনথালপি তত বড় হবে। তাহলে এটার অ্যানায়নের আকার তত ছোট, এখানে দ্বারা বোঝাচ্ছি যে এটার আকার ছোট। ওকে, আমি যদি এইভাবে দেখাই আকার ছোট, মানে এটা সেটা আকার বড়, এটার আকার ছোট। তাহলে অক্সিজেনের এই যে অ্যানায়নের যে আকার সেটা ছোট ক্লোরিন এবং ক্লোরিনের চেয়ে। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো দুটো সত্ত্বে আমার স্যাটিসফাইড করে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো ম্যাগনেসিয়াম অক্সাইডের ল্যাটিস এনথালপি এই দুটোর চেয়ে বেশি। বাট এখন তাদের ক্ষেত্রে কি ডিসিশন আসতে হবে, লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, সেটা আমরা অলরেডি আগেই পড়ে ফেলেছি। যেমন এখানে লিথিয়ামের চার্জ +1, সোডিয়ামের চার্জ +1, ক্লোরিনের -1, ক্লোরিনের -1, দুটোরই সমান। তাহলে আদানের পরিমাণ সমান, তাহলে দুটোই সমান। এবং এখানে এটার চার্জ যা, এটার চার্জও তা, আবার এটার চার্জ যা, এটার চার্জ। তাহলে প্রথম সত্যকে স্যাটিসফাইড করে না, তাহলে আমাকে যেতে হবে দ্বিতীয় যে সত্যটা, যেহেতু আকার তাদের সমান, আকার সমান হলে আমি এটাকে ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে আমার এখানে শুধুমাত্র এখানে চলকটা হচ্ছে আদানের পরিমাণ, আদানের আকার দিয়ে আমাকে এটা ব্যাখ্যা করতে হবে। আদানের আকারটি যদি আমি একটু ব্যাখ্যা করি, আমি দেখতে পাচ্ছি এখানে লিথিয়াম এবং ক্লোরিন এই দুটোর মধ্যে কার আকার ছোট, কার আকারটা ছোট। যার আকার ছোট, সূত্র বলতেছে যার আকার ছোট তার ল্যাটিস এনথালপি বেশি। তাহলে তাহলে লিথিয়ামের আকার ছোট, তাহলে লিথিয়ামের আকার যদি ছোট হয় তাহলে লিথিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপি সোডিয়াম ক্লোরাইডের চেয়ে বেশি হবে। যদি আমাদের বইগুলোতে একটু ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যাটা হচ্ছে এটাই, লিথিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপিটা সোডিয়াম ক্লোরাইডের এনথালপির চেয়ে বেশি হবে। এবার আমরা আমাদের আরেকটা ব্যাখ্যা পরীক্ষায় আসতে পারি যে সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয় কেন, ব্যাখ্যা করো। আমরা লিখে রেখেছি, এখানে পরীক্ষা আসতে পারে যে সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয় কেন। আমরা একটু ব্যাখ্যা করি। এটা হলো সোডিয়াম ফ্লোরাইড আর এখানে আছে সোডিয়াম ক্লোরাইড। এখানে দুটোই আমরা এতক্ষণ দেখছিলাম, প্রথম যে আমরা শক্তির ক্রমটা ব্যাখ্যা করেছিলাম সেখানে সবগুলোতে ছিল অ্যানায়ন কমন। এখন দেখতে পাচ্ছি এখানে ক্যাটায়নটা আমার কমন হয়ে গিয়েছে, এখানে সোডিয়াম, এখানে সোডিয়াম, দ্যাট মিনস আমার ক্যাটায়নটা হচ্ছে সোডিয়াম প্লাস, এখানে সোডিয়াম প্লাস, তাহলে এই দুটো কমন। তাহলে অ্যানায়নটা ভিন্ন, অ্যানায়নটা হচ্ছে এখানে ফ্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা একটা সূত্র আছে, যখন কোনো একটা যৌগের মধ্যে দুটো ধনাত্মক আদান অর্থাৎ ক্যাটায়ন যদি সেম হয়ে যায়, তখন আমরা সেটা ল্যাটিস এনথালপি বিচার করব অ্যানায়নের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে। আমরা দেখতে পেলাম অ্যানায়নের দুটোর চার্জও সমান। তাহলে প্রথম যে সূত্রটা আমরা দেখলাম সেই সূত্রটা আমাকে কি বলতেছে, সেই সূত্রটা আমাকে এখানে এই যে চার্জ বাই আদানের পরিমাণ, যে প্রথম যে সূত্রটা সেখানে চার্জ সমান, সুতরাং আদান দিয়ে ব্যাখ্যা করতে হবে। এবার আমরা জানি যে কোনো একটা যৌগের মধ্যে অ্যানায়নের আকার যত ছোট হবে তার ল্যাটিস এনথালপি তত বেশি হবে। তাহলে এখানে ফ্লোরিনের আকারটা ক্লোরিনের চেয়ে ছোট, তাহলে আমি বলতে পারবো অবশ্যই সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপিটা অবশ্যই ল্যাটিস এনথালপি অর্থাৎ LE, সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপি অবশ্যই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হবে। এটা হচ্ছে আমার প্রথম ব্যাখ্যা। দেন আরেকটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে এখানে আমাদের, যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপিটা ক্যালসিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয় কেন। ক্যালসিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপি ক্যালসিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয় কেন, লাইক দিস। আমরা যদি একটু ব্যাখ্যা করি, এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, এখানে CaF2, আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কমন আয়ন, সেটা হচ্ছে ক্যালসিয়াম, তার চার্জ হচ্ছে 2+2+, এখানে ফ্লোরিনের চার্জ মাইনাস, এখানে ফ্লোরিনের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে যেহেতু তাদের এখানে এই দুটো ক্যাটায়ন কমন, তাহলে আমি এবার ব্যাখ্যা করব কি, অথবা আমরা বলতে পারি যে এখানে দুটোর চার্জই সমান, তাহলে এখানে শুধুমাত্র ফ্লোরিনের ইয়েটা চলে আসবে, ফ্লোরিনের
আকারটা এখানে ফ্লোরিন এবং ক্লোরিন অর্থাৎ অ্যানোনের আকারটা আমি এখানে ব্যাখ্যা করব। এখানে ফ্লোরিনের আধানও -1, ক্লোরিনের আধানও -1, তাহলে চার্জ সংখ্যাও সমান, চার্জ সংখ্যা সমান, তাহলে এবার আকার ডিফেন্ড করবে। যেহেতু ফ্লোরিনের আকারটা ক্লোরিনের আকারের চেয়ে ছোট, তাহলে যার আকার ছোট হবে তার ল্যাটিস এনথালপি বেশি হবে। সুতরাং আমি বলতে পারি যে এখান থেকে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপিটা ক্যালসিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি, অর্থাৎ ল্যাটিস এনথালপি অফ ক্যালসিয়াম ফ্লোরাইড ইজ গ্রেটার দ্যান ল্যাটিস এনথালপি অফ ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। যখন কমন আয়ন থাকবে, দুটো ধনাত্মক আয়ন থাকবে। লাস্ট ওয়ান, আমাদের যদি এখানে ব্যাখ্যা করতে বলা হয় যে ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস এনথালপি সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয় কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে ল্যাটিস এনথালপি অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ গ্রেটার দ্যান ল্যাটিস এনথালপি অফ সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইডের চেয়ে বেশি হয় কেন, এটা সুন্দর ব্যাখ্যা আমাদেরকে একটু দিতে হবে। এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম ফ্লোরাইড, এখানে দেখতে পাচ্ছি ক্যাটায়নের চার্জ 2+, অ্যানোনের চার্জ 2-, সোডিয়ামের চার্জ প্লাস, ফ্লোরিনের চার্জ -1। আমাদের সূত্র বলতেছে যে কোনো একটা যৌগের ল্যাটিস এনথালপি তার চার্জের সমানুপাতিক, চার্জ যত বেশি হবে তার ল্যাটিস এনথালপি তত বেশি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নের চার্জ 2+, অ্যানোনের এখানে সোডিয়ামের চার্জ প্লাস, তাহলে এক্ষেত্রে কিন্তু যেহেতু ক্যালসিয়াম 2+, অর্থাৎ এই 2+টা সোডিয়ামের চার্জ অপেক্ষা বেশি, তাহলে এটা ল্যাটিস এনথালপি বেশি হওয়ার কথা। আবার অ্যানোনের চার্জটাও আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, এটা -2, এটা -1, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোনের চার্জটা ও ফ্লোরিনের চার্জ অপেক্ষা বেশি। আবার আরেকটা স্ট্রাকচার বলেছি, যখন কোনো একটা যৌগে সব কিছু সমান হয়ে যাবে তখন আমরা দেখব অ্যানোনের আকার যার ছোট সেটা বেশি, ল্যাটিস এনথালপি বেশি। এখানে অক্সিজেনের যে আকারটা, সেই আকারটা ফ্লোরিনের আকারের চেয়ে বেশি, অর্থাৎ অ্যানোনের আকারটা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ছোট কিন্তু সোডিয়াম ফ্লোরাইডের চেয়ে বড়। তাহলে সর্বোপরি সবগুলোকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস এনথালপিটা সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হবে। তাহলে আমরা এইভাবে একটা যৌগের ল্যাটিস এনথালপি ব্যাখ্যা করতে পারবো, বা ক্রম বললে ক্রম বের করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে বের করা যায়। এবং সর্বোপরি আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে কোনো একটা যৌগের ল্যাটিস এনথালপির মান যত বেশি হবে, ওই যৌগটার স্থায়িত্ব বা ওই যৌগটার স্থিতিশীলতা তত বেশি হবে, অর্থাৎ সেটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, সেটার আয়নিক বন্ধন তত স্ট্যাবল হবে। এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব। তো এখানে ল্যাটিস এনথালপিটা আসলে আমরা প্রথমেই বলেছিলাম আয়নিক ল্যাটিস, সুতরাং এখানে সমযোজী যেহেতু বলা নাই, তাহলে এটা আয়নিক ল্যাটিস মানে আয়নিক যৌগের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করব। সুতরাং আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদের ল্যাটিস শক্তি থেকে জানতে হবে। আমরা পরবর্তী সেশনে হয়তো হাইড্রেশন এনথালপি আর হাইড্রেশন কী জিনিস সেটা নিয়ে ব্যাখ্যা করবো। এটা আদি অন্ত, এটার বিভিন্ন ক্রম এবং বিভিন্ন ছোট ছোট প্রশ্নের ব্যাখ্যা, ভর্তি পরীক্ষা 80 ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করব। আজকে আমরা এখানে ইতি টানছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।